schedule of the Lok Sabha poll. We'll do it in 7 phases, as was done last time. 7 phases. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। 7 দফায় শেষ পর্যন্ত 2024-এর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আর এই 7 দফা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই তৃণমূলের একেবারে দফা রফা অবস্থা। তৃণমূল রীতিমতো রেগে একেবারে টং হয়ে গিয়েছে। তৃণমূল ভেবেছিল যে নির্বাচন কমিশন হয়তো এবার তাদের কথা রাখলেও রাখতে পারে, আর তারা চেয়েছিল যে এবারের লোকসভা ভোট পশ্চিমবঙ্গে দেশের অন্যান্য রাজ্যের মতো এক দফাতেই হোক। আশা করতে আর স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না, ফলে তৃণমূল সেটাই করেছিল। আর সেই আশা আকাঙ্ক্ষা যে শেষ পর্যন্ত তৃণমূলের কাছে আকাশ কুসুম কল্পনা হয়ে গেল, সেটা কিন্তু এদিন নির্বাচন কমিশনের যে ঘোষণা, সেই ঘোষণায় প্রমাণ হয়ে গেল। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কিন্তু জানিয়ে দিলেন যে না, সারা দেশে 7 দফাতে তো ভোট হবেই, কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে 7 দফাতেই ভোট হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশেও এবার 7 দফা ভোট করানোর কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু বিহার কিংবা উত্তরপ্রদেশ এ নিয়ে কোনো আপত্তি না জানালেও তৃণমূল, এ রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে, একেবারে রেড়ে করে উঠেছে যে কেন পশ্চিমবঙ্গে ফের 7 দফায় ভোট ঘোষণা করা হলো। এর আগে তো 8 দফায় ভোট হয়েছে, 7 দফায় ভোট হয়েছে, তাতে কোনো লাভ হয়েছে কি? 8 দফায় ভোট করেও তো বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, তাহলে 7 দফায় ফের কেন ভোটের ঘোষণা? কিন্তু তৃণমূলের নেতারা যেটা ভুলে যাচ্ছেন, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে নির্বাচন কমিশন ঠিকই করেছেন, কেননা এই রাজ্যে ভোট মানেই তো সেই রক্তের হোলি খেলা, 70 থেকে 80 জনের প্রাণ যাওয়া, প্রাণের বলি হওয়া। তো সুতরাং এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে যদি 7 দফা ভোট না হবে, তাহলে আর কোথায় হবে? মন্দের ভালো যে পশ্চিমবঙ্গের তালিকায় এবার বিহার এবং উত্তরপ্রদেশকেও রাখা হয়েছে। খেয়াল রাখতে হবে যে এই 2 রাজ্য কিন্তু বিজেপি শাসিত, তারপরেও কিন্তু নির্বাচন কমিশন সেখানে এই পশ্চিমবঙ্গের মতো করে 7 দফায় ভোটের দিন ঘোষণা করেছে। সুতরাং এতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এত জ্বালা কেন? এত জ্বালার কারণ কি? কিন্তু তৃণমূল এই যে বিহার এবং উত্তরপ্রদেশে 7 দফায় ভোট, সেটা নিয়েও আবার খোঁচা দিচ্ছে যে তাহলে পশ্চিমবঙ্গের মতোই কি বিহার এবং উত্তরপ্রদেশের অবস্থা রয়েছে? যেভাবে বিজেপির নেতারা তৃণমূলকে পশ্চিমবঙ্গে গালাগাল দেন, ভোট হিংসার কারণ বলে ঠাওরান, সেই রকমই কি তাহলে বিহার এবং উত্তরপ্রদেশে বিজেপি করছে? কিন্তু তৃণমূলের নেতারা যেটা ভুলে যাচ্ছেন যে বিহার এবং উত্তরপ্রদেশে 7 দফায় ভোট হলেও সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মতো ভোটের সময় হিংসাও হয় না। আর বিহার এবং উত্তরপ্রদেশের শাসক দলের নেতারা এই যে নির্বাচন কমিশনের 7 দফায় ভোটের সিদ্ধান্ত, সে নিয়ে রেড়ে কিংবা তেড়েও আসেন না। ফলে তৃণমূলের 7 দফা ভোটের কথা শুনেই যে মনের ভিতর দফা দফা হয়ে গেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন পশ্চিমবঙ্গে এই যে 7 দফা ভোট, সেই ভোটে নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে প্রথম দফা অর্থাৎ 19 এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট হবে। 26 এপ্রিল মানে দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে ভোট হবে। তৃতীয় দফা অর্থাৎ 7 মেতে মালদা উত্তর দক্ষিণ এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভায় ভোট হবে। চতুর্থ দফা হবে 13ই মে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর ও বীরভূমে ভোট হবে। পঞ্চম দফা 20 মেতে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, বসিরহাট এবং উলুবেড়িয়ায় ভোট হবে। ষষ্ঠ দফা অর্থাৎ 25 মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাথি এবং তমলুক ও ঘাটালে ভোট হবে। আর শেষ দফা মানে সপ্তম দফা 1 জুন কলকাতা, উত্তর দক্ষিণ, সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হটশিট ডায়মন্ড হারবার এবং মথুরাপুরে ভোট হবে। আর ভোটের রেজাল্ট বেরোবে 4 জুন। অর্থাৎ এই 4 জুনেই কিন্তু বোঝা যাবে যে তৃণমূল আগামী দিনে পশ্চিমবঙ্গে কতদিন আর রাজত্ব করবে, কতদিন আর ক্ষমতা ধরে রাখতে পারবে। কিন্তু তৃণমূলের নেতারা ওই যে কথাই বলে না যে ভাঙবে কিন্তু মচকাবে না, সেই রকমই কিন্তু তৃণমূল নেতাদের মানসিক ভাবসাব দেখা যাচ্ছে। তৃণমূলের নেতারা এখন বিশেষ করে এই যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি এখন রোজ সাংবাদিক বৈঠক করছেন, আর সাংবাদিক বৈঠক করে নিজেই এখন ভোটকুশলী প্রশান্ত কিশোর সেজে বসেছেন। ভোটকুশলী প্রশান্ত কিশোর তো আর তৃণমূলের সঙ্গে নেই। ভোটকুশলী প্রশান্ত কিশোরকে তৃণমূল এবারেও চেয়েছিল, কিন্তু এবার প্রশান্ত কিশোর তৃণমূলকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন। 2021-এ প্রশান্ত কিশোর তো তৃণমূলকে এই রাজ্যে যা করেই হোক একটা বড়সড় জয় কিন্তু এনে দিয়েছিলেন।
আর সেই বড়সড় জয়ের পরেই কিন্তু তৃণমূল চেয়েছিল যে প্রশান্ত কিশোর তাদের সঙ্গে এই 2024-এর যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটটাও অন্তত লড়াইটা করেন, তাদের লড়াইয়ের যে রণকৌশল সেসব দেখিয়ে দেন। কিন্তু প্রশান্ত কিশোর তাতে রাজি হননি, বরং প্রশান্ত কিশোর এখন ন্যাশনাল মিডিয়ায় যা বলে বেড়াচ্ছেন সেটা তৃণমূলের আতে ঘা দিচ্ছে। আর এই কুণাল ঘোষের মতো তৃণমূল নেতারা এখন তৃণমূলের প্রশান্ত কিশোর সেজে বসে আছেন। আর প্রশান্ত কিশোর সেজে তিনি কি বলছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। অন্তত 30 থেকে 35 তৃণমূল কংগ্রেস পাবে, বাম এবং কংগ্রেস শূন্য পাবে। বিজেপির আসন বাকিগুলি থেকে কতটা কমানো যায় সে লড়াই তৃণমূল দিতে শুরু করেছে। 42-এ 42 টার্গেট করে। I'm sure in Bengal tomorrow, once the news is published, every TMC will say now he has become the true BJP agent and all. But you'll see the result. I see BJP making a huge comeback in Bengal, which is disappointing from if you are a TMC supporter, because in 2021 BJP was butchered electorally in Bengal. 30 থেকে 35 আমরা 42-এ 42 টার্গেট করে এগোচ্ছি। ওরা কোন 2-3টে যদি আদৌ পায় সে ভোটের পথ দেখা যাবে। ছিটকে ছাটকে 2-1টা হয়তো বেরিয়ে গেল, ধরুন 500 ভোট, 1000 ভোট, ও সব। I see very tough times for TMC in Bengal. বন্ধুরা আপনারা দেখলেন যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কিভাবে প্রশান্ত কিশোর সেজে তিনি দলের অভ্যন্তরীণ রিপোর্ট পেশ করছেন। আর সেই অভ্যন্তরীণ রিপোর্ট পেশ করতে গিয়ে তিনি কি বলছেন যে তৃণমূল 30 থেকে 35টি নাকি আসন পাবে, আর বিজেপি ওই টুটকা ছাটকা 2-1টা এদিক ওদিক যা পাওয়ার, মানে খুব বেশি হলে 7-8টা আসনে নাকি এবারের লোকসভা ভোটে জয়ী হবে। কিন্তু সেই সঙ্গে প্রশান্ত কিশোর যে কথাগুলো বললেন তাতে কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন যে পশ্চিমবঙ্গের যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের জন্য বড় ধাক্কা কিন্তু আসতে চলেছে। তারা কিন্তু তাকে এইভাবে কথা বলার জন্য, মানে বিজেপি যে পশ্চিমবঙ্গে এবার বড় রকমের থাবা বসাতে চলেছে, এই কথা বলার জন্য নিশ্চয়ই বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করবে। অর্থাৎ প্রশান্ত কিশোর কিন্তু সেই 2021-এর বিধানসভা ভোটের মতো করেই এবারেও কিন্তু ভবিষ্যৎবাণী দেওয়া শুরু করেছেন। আর এবারের যে তার ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী কিন্তু 2021-এর যে তার ভবিষ্যৎবাণী যে বিজেপি 100-র গণ্ডি পার করতে পারবে না, 100 জন বিধায়ককেও জয়ী করাতে পারবে না, সেই ভবিষ্যৎবাণীর কিন্তু উল্টো কথা বলছেন। এবার কিন্তু প্রশান্ত কিশোর বলছেন যে বিজেপি 2021-এ যে চেষ্টাটা চালিয়েছিল, যে চেষ্টাটা সেবার সফল হয়নি, সেই চেষ্টাটা কিন্তু বিজেপি এবার সফল করে দেবে এবং বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলকে এবার বড় সড়ো একটা ধাক্কা দেবে এবং সেই ধাক্কাটা তৃণমূলের জন্য প্রায় একবারে কোমর ভেঙে দেওয়ার মতো অবস্থা হবে। আর এই কথা বলতে গিয়ে কিন্তু প্রশান্ত কিশোর হেসে কথাও বলছেন যে এ কথা শোনার পর তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মী সমর্থকরা হয়তো তাকে এ কথাও বলবেন যে তিনি এবার সচ্চা বিজেপির এজেন্ট হয়ে গেছেন, বিজেপির টাকা খেয়ে কথা বলছেন। কিন্তু প্রশান্ত কিশোর পরিষ্কার বলছেন যে আমি যতটুকু ভোট বুঝি, আমি যতটুকু প্রফেশনাল হিসেবে কাজ করেছি তাতে বুঝেছি যে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের এবার দুর্দিন এসে পড়েছে, তৃণমূলের কর্মী সমর্থকদের মাথায় কিন্তু বাজ পড়তে চলেছে। কিন্তু প্রশান্ত কিশোরের কথা বললে কি হবে? তৃণমূলে তো আবার নতুন করে প্রশান্ত কিশোর তৈরি হয়েছে, ওই যে বললাম কুণাল ঘোষের মতো নেতারা, তারা এখন তৃণমূলের প্রশান্ত কিশোর। তারা কিন্তু একেবারে এখনও একটা ধাপ্পা দেওয়ার মতো, তৃণমূলের কর্মী সমর্থকরা যাতে প্রশান্ত কিশোরের কথা শুনে ঝিমিয়ে না পড়েন, মনমরা না হয়ে পড়েন, ঘরের মধ্যে ঢুকে না পড়েন, তাদেরকে তো চাগিয়ে রাখতে হবে। তো সেই চাগিয়ে রাখার জন্য কিন্তু ভোকাল ডোজ কুণাল ঘোষেরা প্রশান্ত কিশোর সেজে দিতে শুরু করেছেন। আর সেই ভোকাল ডোজ দিতে গিয়েই তিনি যেটা বলছেন যে তৃণমূল নাকি আগের থেকেও বেশি ভোট পাবে। আর এই বেশি ভোট পাওয়ার কারণ হিসেবে কুণাল ঘোষ যেসব যুক্তি দিচ্ছেন, সেই সব যুক্তিগুলো তৃণমূলের জন্যই বেশি করে খাটছে। যে বিজেপির মধ্যে নাকি গোষ্ঠী কোন্দল চলছে, বিজেপি যাদের প্রার্থী করছে তাদের নাকি মানুষ ভালো চোখে দেখছে না, তাদের গ্রহণ করবে না। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে দেখা যাচ্ছে যে তৃণমূল কিন্তু এক ঝাঁক বিধায়ককে লোকসভা ভোটে প্রার্থী করেছে, টিকিট দিয়েছে। তাহলে এই যে লোকসভা ভোটের প্রার্থী জোগাড় করা, সেটা জোগাড় করতে কে বেশি হিমশিম খাচ্ছে, বিজেপি নাকি তৃণমূল? কিন্তু কুণাল ঘোষ সেসব কথা মানতে রাজি নন, সেই সব যুক্তির ধার ধারতে রাজি নন। তিনি পরিষ্কার বলছেন তৃণমূল নাকি 30 থেকে 35টি আসনে জিতবে, 42টি আসনের টার্গেট করে নাকি তৃণমূল মাঠে লড়তে নেমেছে।
কিন্তু বাস্তব পরিস্থিতি তার উল্টো কথা বলছে। এমনকি তৃণমূল যেসব অস্ত্রকে হাতিয়ার করে এবার লোকসভা ভোটের প্রচার শুরু করেছিল, যেমন হচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র টাকা দিচ্ছে না, তারপরে হচ্ছে যে এই সিএএ, সেই সব কিন্তু সবই একেবারে ফুস হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু মাথায় আঘাত পেয়ে বাড়িতে বসে পড়েছেন। আর সে নিয়েও কিন্তু তৃণমূল একটা রাজনীতির হাতিয়ার তৈরি করার চেষ্টা চলছে। শুভেন্দু অধিকারী কেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল ফেটে যাওয়া সেটা নিয়ে কটাক্ষ করলেন, সে নিয়েও কিন্তু তৃণমূলের নেতারা রাজনীতির হাওয়া তৈরি করতে চাইছেন। অর্থাৎ এই যে কেন্দ্রের বঞ্চনা, এই যে সিএএ, সব কিছুই তো জ্বলে গেছে। ফলে এখন কোথাও যেন তৃণমূল নিজেকে বাঁচাতে যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে দরদ, মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ, সেই আবেগটাকে কিন্তু ফিরিয়ে আনতে চাইছেন, সেই আবেগটাতে কিন্তু সুরসুরি দিতে চাইছেন। এখন সেই সুরসুরি দিলেই কি কুণাল ঘোষরা ভোট কুশলী প্রশান্ত কিশোর হয়ে যাবেন? প্রশান্ত কিশোরের মতো তৃণমূলকে একেবারে অগ্নি পরীক্ষায় পাশ করিয়ে দেবেন? এটা কিন্তু বন্ধুরা সময়ই বলবে। তবে এই যে নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট ঘোষণা, তাতে যে তৃণমূলের রীতিমতো দফারফা হয়ে গেছে, টনক নড়ে গেছে, সেটা কিন্তু তৃণমূলের নেতাদের আও বাও চায়ে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন তৃণমূলের কপালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কপালে ঠিক কী রয়েছে সেটা তো 4 জুনেই জানা যাবে। ততদিন তো একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।